প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে বলতে শেষ বলা যায়। তার কারণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু কি পেল? আমরা এখানে দেখতে পাচ্ছি রাতে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল নিয়েছে এবং তাণ্ডব করছে তারা। রাত 10টার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। এদিকে আজ রাতেই আওয়ামী লীগের মহাপরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। ডক্টর ইউনূস চীনে তাকায়, পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথ তারা দখল করে। আমেরিকা ভারত তাদের সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনূসকে সরাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে। দেশই লক্ষ্য করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীন কোন কোন বিষয়ে সমঝোতা করে বা চুক্তি করে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর বলে কথা, তাই কিন্তু যে বিষয়টা নজর কেড়েছে তা হলো একটা দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে দেশে ইউনূস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু সেই সম্মান পেলেন না ইউনূস, যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের। দর্শক, আওয়ামী লীগ নতুন কিছু ভাবছে কি? আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ভাবনায় কি কোনো বদল এসেছে? তেমনটাই মনে হলো সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা। আর ইউনূসের বিচার ইনশাআল্লাহ সে বিচার করব। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে যে বেশ সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস করে গেছে, এখন এর কাছে ধর্ণা দেয়, ওর কাছে ধর্ণা দেয়, তাকে যেন একটু সমর্থন দেয়। তারা ইউনূসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন। ধমকটা যত না ওয়াকারুজ্জামানকে, তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনূসকে। ইউনূস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে, সাথে সাথে ইউনূসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবে। ডক্টর ইউনূস সরকার চীন সফরে গেছেন, কিন্তু সেখান থেকে আসলো একটি দুঃসংবাদ। জানা যায় চীন সরকার ডক্টর ইউনূসকে পদত্যাগ দাবি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে বলতে শেষ বলা যায়। তার কারণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু কি পেল বাংলাদেশের চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কি পেলেন অথবা তার সরকার কি পেলেন। এত যে ঢাকঢোল পেটানো হলো, তাকে এতটাই চীন গুরুত্ব দিচ্ছে যে তার জন্য বিশেষ বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই বিষয়টি গত মিনিমাম 2 মাস ধরে আলোচনায় ছিল যে বিশেষ বিমান দিয়ে তাকে চীনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই বিশেষ বিমানটি যে একটি ভাড়া বিমান, পরবর্তীতে আমরা জেনেছি তা নিয়ে যথেষ্ট বিতর্ক উঠেছে। এটি আসলে চীন পাঠিয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, এইসব ছোটোখাটো বিষয় বলে আর সময় নষ্ট করতে চাই না। কথা হচ্ছে শি জিনপিংয়ের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে তো আসলে তেমন কিছুই মেলেনি, ফাঁপা বেলুন ছাড়া। উপরন্তু ভারতের পক্ষ থেকে সম্ভবত প্রধান উপদেষ্টা মারাত্মক অপমানের শিকারই হয়েছেন। কিভাবে সেটা বলছি। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কি হলো, নির্যাসটি যেটা আমরা পেলাম, কোনো গণমাধ্যম খবর পেয়েছে যে বাংলাদেশের আম কাঁঠালের প্রশংসা করেছেন শি জিনপিং। পরবর্তী বছর থেকে বাংলাদেশ থেকে আম কাঁঠাল রপ্তানি হবে। আর কি হবে? শফিকুল আলম তিনি শি জিনপিংয়ের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এমনভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন যে তিনি শি জিনপিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে খুব বিগলিত, তাকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে থেকে বোঝা যায় যে এই সরকারের প্রতি চীন সহ বহির্বিশ্বের কতটা সুসম্পর্ক রয়েছে। এত ঢাকঢোল পিটানোর দরকার নেই, এগুলো রাজনৈতিক সরকারগুলো করে। আমরা দেখেছি শেখ হাসিনা সরকার কীভাবে শেখ হাসিনা বাইডেনের সাথে একটি সেলফি তোলার পর
তা কিভাবে ঢাকঢোল পিটিয়েছিল, চীনে যাচ্ছে সেটিও ঢাকঢোল পেটানো হয়েছিল। আমরা দেখেছি চীনে গিয়ে শেখ হাসিনা কীভাবে অপমানিত হয়েছিলেন। তিনি এতটাই অপমানিত হয়েছিলেন যে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেনি, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও হয়নি, এবং যে পরিমাণ ঋণ সহায়তা পাওয়ার কথা ছিল সেটি হয়নি বিধায় একদিন আগেই শেখ হাসিনাকে ফিরে আসতে হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকঢোল পিটিয়ে যা করেছেন, হয়তো বৈঠকটি হয়েছে শি জিনপিংয়ের সঙ্গে, কিন্তু এটি শি জিনপিং নিজের স্বার্থে, চীনের নিজের স্বার্থে। এবং স্বার্থটা কোথায়? অবশ্যই চিকেন নেকে যে তিস্তা ব্যারেজ, বহুমুখী তিস্তা প্রকল্পের কথা কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, সেটিতে চীন যে অর্থায়ন করতে চেয়েছিল সেটিতে আগ্রহ প্রকাশ করছে, এবং এই কারণে প্রায় জামাই আদরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনে নিয়ে যাওয়ার কথা ছড়ানো হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে, শফিকুল আলম, প্রেস সচিব শফিকুল আলম যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, এই তিস্তা প্রকল্পের বিষয়টি তিনি হাইড করে যাওয়ার চেষ্টা করছিলেন, বরং তাকে মনে করিয়ে দিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজান মজুমদার। তখন তিনি বললেন যে হ্যাঁ, তিস্তা প্রকল্প প্রসঙ্গে কথা হয়েছে, তবে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে সেগুলো বিস্তারিত জানায়নি। কেন জানানো হয়নি? এবং আমার ধারণা এই তিস্তা প্রকল্প নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে যাচ্ছেন, এবং চীনেও তো এইটিতে গুরুত্ব দেওয়া ছাড়া আর তেমন কিছু তারা এই মুহূর্তে বাংলাদেশকে অতটা বিবেচনা নেওয়ার কথা না। যদিও বিআরআই যেটি রয়েছে সেখানে $24 বিলিয়ন যে ঋণ দেওয়ার কথা রয়েছে, সেটি শেখ হাসিনা সরকারের সময় তার কিছু অংশ ছাড় হয়েছে, কিন্তু অন্য কোনো বিষয় আর আলোচনা হয়নি সেই ঋণের বাকিটা কতটুকু কীভাবে ছাড় হবে আমি যা দূর জেনেছি। এবং প্রধান উপদেষ্টা যেহেতু চীন থেকে থাইল্যান্ডে যাবেন বিমস্টেকের সম্মেলনে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে না, এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু না আগে জানিয়ে দিয়েছে, যেখানে খুব বেশি আশায় ছিল যে অন্তত বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে তাদের দুজনের মধ্যে দেখা হবে, কথা হবে, বৈঠক হবে। এবং প্রথমে বলছিলাম যে বরঞ্চ ভারতের এক ধরনের চরম অপমানের শিকার হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটি হচ্ছে চীন সফরে যাওয়ার আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু থেকে একটি ইন্টারভিউ করা হয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের। শফিকুল আলম সেখানে কি বলেছেন, তার যে ল্যাঙ্গুয়েজগুলো সেটুকু শুনলে বোঝা যায় যে সম্ভবত ভারতকে নিয়ে সরকার একটা বিব্রতকর অবস্থা, একটা বিপদের মধ্যে আছে। তিনি এই মন্তব্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, এই জন্যই তিনি চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি বা বিস্তারিত কিছু জানায়নি কি হতে যাচ্ছে বা কী হওয়া উচিত। তো আশা করছি বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে সেখানে বৈঠক হবে, সেটি বিষয়েও শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দিয়েছেন যে বৈঠক হচ্ছে না। তখন তিনি 23 এপ্রিল বিমস্টেক সম্মেলন শেষ করে যাবেন শ্রীলঙ্কাতে। আমরা জানি এর আগে গত সেপ্টেম্বরে 2024 সেপ্টেম্বরে জাতিসংঘের নিউ ইয়র্কের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যে উপস্থিত হলেন, বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে অনেক বেশি প্রত্যাশা করা হয়েছিল, ভারতের কাছে আবেদন জানানো হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের আয়োজনের বিষয়। তখনও কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেননি, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে তিনি ভারতে ফিরে আসেন। ইচ্ছা করলে হয়তো পারতেন। এবারও ভারত যেতে চেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই সময়টি দেননি। বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হওয়ার কথা ছিল, সেই সুযোগও দেননি। তার মানে কি আমরা ধরে নেব ভারত প্রচণ্ড একরোখা দৃষ্টিতে এখনও পর্যন্ত তার অবস্থানে দাঁড়িয়ে আছে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একই সঙ্গে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি একাধিকবার মন্তব্য করেছেন যে এই সরকারের সঙ্গে নয়, বরঞ্চ নির্বাচিত সরকারের সঙ্গেই বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক করে উঠতে পারে, অর্থাৎ তারা তাদের নীতিতে অটল আছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যতই লাফাঝাফি করুক, যতই লম্ফজম্প দিক,
যে বিশাল কিছু অর্জন করে এলেন চীন থেকে, আসলে চীন থেকে কি অর্জন করা হয়েছে আর ভারতই বা কি ট্রিট করছে, এবং তার কথাবার্তা তো বোঝা গেছে যে তারা বোধহয় চাপের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। মিউ করে বলছেন যে ভারতে যাওয়ার ইচ্ছে ছিল চীন সফরে আগে, এবং যেটি জানা গেছে যে চীন সফরে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে একটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক চুক্তি আর 8টি সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে কি রয়েছে? দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য, খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা, বিনিয়োগ না। সবচেয়ে জোর দিয়ে যেটি বলা হয়েছে যে সে দেশের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকে যতটুকু যা করেছেন, তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে বলেছেন। এত সহজ না। আর খুব ফর্মালিটিস মেনটেন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে উৎসাহিত করবেন। সেটিকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে প্রেস সচিব মিস্টার শফিকের পক্ষ থেকে। বরং বিদেশি বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় এসে নেমেছে। বিদেশি ঋণ 68% 2023-24 অর্থ বছরে যাচ্ছিল, সেটির তুলনায় 68% বিদেশি ঋণ কম এসেছে। আমাদের প্রধান উপদেষ্টার ক্যারিশমা একদম সোজা সাপটা কম সময়ের মধ্যে সবথেকে গরম খবরটা যদি আমি আপনাদেরকে শোনাতে চাই, তাহলে সেটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দ্বিপাক্ষীয় বৈঠকটি হওয়ার কথা ছিল, সেটা নিয়ে এতদিন যে একটা ধোঁয়াশা জল্পনা কল্পনা চলছিল, কারণ বাংলাদেশের দিক থেকে বারবার বিবৃতি দেওয়া হয়েছিল, আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়েছিল যে ব্যাংককে মোহাম্মদ ইউনূসের সাথে প্রধানমন্ত্রী মোদীর যেন একটি দ্বিপাক্ষীয় বৈঠক হয়। সেটা নিয়ে ভারতের দিক থেকে কোনো রকম স্পষ্ট সিগন্যাল আসেনি। গ্রিন নাকি রেড, হবে নাকি হবে না, এরকম কোনো স্পষ্ট সিগন্যাল ছিল না। কিন্তু আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী মাসের বৈঠকে যেমনটা আমেরিকাতে ঘটেছিল, ঠিক সেই একই ঘটনাটা ঘটতে যাচ্ছে ব্যাংককে। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাজি নন। বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যে বৈঠকটি হবে সেখানে আশেপাশে 2 রাষ্ট্রপ্রধান থাকতে পারে, কিন্তু তা ব্যতীত 1 সেকেন্ড সময়ও তিনি আলাদাভাবে এই বিমস্টেকের বৈঠক বাদে আলাদাভাবে 1 সেকেন্ডও তিনি মোহাম্মদ ইউনূসের সাথে কোনো জায়গায় বসতে রাজি নন। এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ একদম স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দ্বিপাক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে ইউনূসের সঙ্গে মোদির কিছু সময়ের জন্য কি সাক্ষাৎ হবে, এরকম বিষয়েও একদম স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এরকম কোনো চান্সও নেই যে একটা সৌজন্য সাক্ষাৎ, সেটাও হয়তো হবে না, কারণ বিবৃতিতে এরকম কোনো কিছু বলা হয়নি। সুতরাং সেটারও কোনো আশা নেই। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছে 3রা এপ্রিল, এবং তার পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে চলে যাবেন শ্রীলঙ্কার রাজধানীতে। সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আমন্ত্রণে মোদী সফর করছেন এবং 4 থেকে 6 এপ্রিল 2 দিন শ্রীলঙ্কাতে থাকবেন। এর বাইরেও তিনি এই থাইল্যান্ড সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। সুতরাং এই তথ্যগুলো আমি কেন আপনাদের সামনে আনলাম, কারণ এটা বোঝার জন্য যে প্রধানমন্ত্রী মোদী ব্যাংককে যাচ্ছে, ব্যাংককের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করছে, ব্যাংকক থেকে তিনি সোজা যাচ্ছে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আমন্ত্রণে সেখানে গিয়ে তিনি বৈঠক করছেন এবং শ্রীলঙ্কায় 2 দিন থাকছেনও। কিন্তু তা সত্ত্বেও বাড়ির পাশের যে প্রতিবেশী বাংলাদেশ, তাদের সাথে নিজের দেশের সম্পর্ক, পররাষ্ট্রনীতি এত তলানিতে নেমে যাওয়া সত্ত্বেও তিনি কোনোভাবেই মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাজি নন। কিন্তু এটা করাটা অনেক জরুরি ছিল, কারণ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য।
যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে ভারতের জন্য, কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি কেন এরকমভাবে এড়িয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূসকে, সেটাই ভাবার বিষয়। কিন্তু ভাবার বিষয়টা আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে স্পষ্ট এর উত্তর পাব যে প্রধানমন্ত্রী মোদি কোনোভাবেই এরকম কোনো দ্বিপাক্ষীয় বৈঠক বা কোনো রকম কোনো বৈঠক করতে চাইছেন না এমন কোনো রাষ্ট্রপ্রধানের সাথে যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। এমন কোনো রাষ্ট্রপ্রধানের সাথে তিনি বৈঠক করতে চাচ্ছেন না যে অস্থায়ী সরকার চালাচ্ছে। এমনকি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এর আগে দুবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষীয় বৈঠক হবে সে দেশের নির্বাচিত সরকারের সাথে। সুতরাং এটা একটা প্রধান কারণ তিনি এত বর্তমান বাংলাদেশ সরকারের আমন্ত্রণের কারণেও কোনোভাবেই মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাজি হচ্ছেন না, কারণ তিনি একটি নির্বাচিত সরকার নন, তিনি একটি নির্বাচিত রাষ্ট্রপ্রধান নন। এখন তিনি অবৈধ বলবো নাকি অন্য কোনো শব্দ ব্যবহার করব সেটা পরবর্তী বিষয়, কিন্তু মূল বিষয়টি হচ্ছে তিনি কোনো নির্বাচিত সরকার নন। সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী কোনোভাবেই তার সাথে সাক্ষাৎ করে কোনো রকম চুক্তি, কোনো রকম দ্বিপাক্ষীয় ম্যাটার ঠিক করা এ বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে রাজি নন। এবং তার থেকেও আরও একটি বড় বিষয় যেটা, সেটা হচ্ছে মানে এরকম সময় বলতে আমি বোঝাতে চাইছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে নায়করা আছে, যারা ভারত সম্পর্কে বিভিন্ন রকম যেসব মন্তব্য দিয়েছে ইতিমধ্যে, এবং এই উপদেষ্টা মহলে বসে থাকা এক দুজন উপদেষ্টা ওই মাঝে মাঝে যে বৃহৎ একটা ম্যাপটা বের করে বৃহৎ বাংলার পোস্ট করেছে, সেগুলো কি ভারত সরকার, ভারতের জনগণ দেখতে পায়নি? তাদের চোখ কি এড়িয়ে গিয়েছে? এবং প্রতিদিন উঠে এসে ভারতের সম্পর্কে নানাবিধ সমালোচনা করা, নানাবিধ কটূক্তি করা, এগুলো কি ভারত সরকার, ভারতের জনগণ দেখেনি? তো সেই জন্যই এটাও আর একটা কারণ যে প্রধানমন্ত্রী মোদি কেন বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে না। এবার এখানে আর একটা বিষয় উঠে আসে, এই বর্তমান সরকারের যে সমস্ত জনসাধারণ আছে, বর্তমান সরকারের সমর্থিত জনসাধারণ যারা আছে, তারা হয়তো বলবে কেন আমরা ভারতের সাথে সম্পর্ক গড়তে যাব, ওসবের কোনো দরকার নেই, আগ বাড়িয়ে আমরা কেন ভারতের সাথে সম্পর্ক গড়তে যাব, দরকার হলে ভারত আমাদের সাথে সম্পর্ক গড়বে। তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, দেখুন আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চিত তিনি অনেক শিক্ষিত, অনেক গুণমান যুক্ত একজন ব্যক্তি, অনেক গুণী একজন ব্যক্তি, কিন্তু ওনার মতো একজন গুণী এবং বুদ্ধিমান ব্যক্তিও যখন ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে এতটা মরিয়া হয়ে উঠেছে, তাহলে একটু তলিয়ে ভাবুন, কিছু তো আছে, না হলে তো তিনি আর এইভাবে সম্পর্ক গড়ার জন্য উতালা হয়ে উঠতেন না, তাই না? তো বন্ধুরা, এখন ভিডিও শেষ করব, বিশেষ কিছু আর বলার নেই এই ভিডিওতে। মূল বিষয় যেটা, যে আমেরিকাতে যেমন হয়েছিল ঠিক তেমনটাই এবারও হচ্ছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদি ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন না, এবং এর থেকে আরও একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, ভারত তার বন্ধুত্বের দাম কিভাবে দেয়। ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করছেন না মানে তিনি কোনোভাবেই বর্তমান রাষ্ট্রের ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান এবং কাঠামোর সাথে কোনোভাবেই নিজেদের অ্যাটাচমেন্ট তৈরি করতে চান না। তো এই হচ্ছে ভারতের বন্ধুপরায়ণের প্রমাণ, ভারতের বন্ধুত্বের মূল্য কতটা সেটা। তো এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশকে একটি দুর্বল এবং ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য ভারত এই রাষ্ট্রটির সৃষ্টির পর থেকে চেষ্টা চালিয়ে আসছে, এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতই উন্নতি করেছে, রাজনৈতিকভাবে যখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, অমনি তাদের সর্বশক্তি দিয়ে আমাদের টুটি চেপে ধরা হয়েছে, এবং তাদের সেই টুটি চেপে ধরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষা পাননি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্ষা পাননি,
কেবলই মাত্র সুন্দর একটা ব্যালেন্স করে 9টি বছর সুন্দরভাবে চালাতে পেরেছিলেন এরশাদ সাহেব। কিন্তু এরশাদ সাহেব ভারতের আকণ্ঠ সমর্থন পেয়েছেন বটে এবং দেশের উন্নয়ন করেছেন, কিন্তু তার মৌলিক কতগুলো সমস্যার কারণে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে হটকারী সিদ্ধান্তের কারণে তিনি যেভাবে পতনের মুখে পড়েছেন সেটি না করে তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকার অর্থে সমঝোতা করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে এরশাদ হতেন সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। এরপর 91 থেকে আমাদের যে নতুন রাজনৈতিক ধারা শুরু হয়েছে, প্রায় সবার ক্ষেত্রে ক্ষমতা আসার জন্য ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের 2009 সালে ক্ষমতা আসা যেভাবে ভারতের আশীর্বাদ, এবং আওয়ামী লীগকে 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে পচিয়ে গলিয়ে শেষ করে শেখ হাসিনাকে রীতিমতো ভিখারি বানিয়ে তাদের দেশে আশ্রয় দিয়ে পুরো বাঙালি জাতির গালের উপর ফটাফট চপেটাঘাত দেওয়ার যে মাস্টার প্ল্যান করেছিল, এবং সেটা 1953 সনের নেহেরু ডক্ট্রিনের জাস্ট একটা কার্বন কপি। খেলা এখনো অনেক কিছু বাকি আছে। তো এই যে ভারতের যে পার্ট, এই পার্টটি বলার সঙ্গে সঙ্গে আরেকটি পার্ট বলে নিই, সেটা হলো আমেরিকা। আমেরিকা কখনোই বাংলাদেশকে মেনে নেয়নি, প্রথম থেকে মেনে নেয়নি। তারা বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ এবং দুর্বল একটি প্রদেশ হিসেবে তারা রাখতে চেয়েছিল। এবং আমেরিকার যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে যে বটমলেস বাস্কেট বলেছেন, সেই বটমলেস বাস্কেটের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী মার্কিন সরকার তাদের PL4 যে সাহায্য দেওয়ার কর্মসূচি এবং USAIDর মাধ্যমে তারা এ যাবৎকালে যত সাহায্য দিয়েছে, সহযোগিতা দিয়েছে, তাতে সব জায়গাতেই আমাদেরকে বটমলেস বাস্কেট বানিয়ে ফেলেছে। যারা পুরুষ তাদের বটম মানে প্যান্ট খুলে নিয়েছে, যাদের মহিলা তাদের পেটিকোট খুলে নিয়েছে, এই আমেরিকার এই মাস্টার প্ল্যানের মাধ্যমে। ধরুন বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবী রয়েছেন, আমি নাম বললাম না, তো তাদের স্ত্রীদের মাধ্যমে NGO করে তাদের মাধ্যমে USAID কোটি কোটি ডলার দিয়েছে। এবং আমেরিকার যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো এই সকল বুদ্ধিজীবী এবং তাদের স্ত্রীদের মাধ্যমে তারা বাস্তবায়ন করেছে। এবং বাংলাদেশে যে সকল NGOগুলো বিদেশি টাকায় চলে, সেটা সেই জমিদার হন, মজুমদার হন, তালুকদার হন, যাই হন না কেন, ডাজ নট ম্যাটার, বটমলেস, কাপড় খুলে তারপরে পশ্চাৎ দেশের উপরে আমেরিকা জিন্দাবাদ এই সিল আমেরিকা মেরে দেয়। তারপরে শেষে জিব্বাটা বের করে আমেরিকার যে জুতো, সেই জুতো চেটে পরিষ্কার করার পরে আমেরিকা যখন খুশি হয় যে এই চাকরটা দিয়ে আমার কাজ হবে, ঠিক সেই সময় আমেরিকার টাকা কোনো এই বাংলাদেশের বটমলেস পার্সোনালিটিলেস NGO কর্তাদের পকেটে আসে, এর আগে আসে না। ফলে যারা আমেরিকার টাকা বিভিন্ন সময় নিয়েছেন, এরা প্রথমত দেশদ্রোহী, এরা বিবেক বর্জিত, এরা লোভী, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা চরিত্রহীন। আর এখন এই সময়টাতে এই ভণ্ড, প্রতারক, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন লোকদের একটা মেলা বসেছে এবং তারা প্রতিযোগিতা করছে কে কত চরিত্রহীন। একজন বলছে হুমায়ুন আহমেদের সেই নাটকের মতো, আপনি জানেন না বিআই, আমি খুব খারাপ মানুষ। তো আরেকজন বলছে যে আপনি কি খারাপ, আমি তার চেয়ে আরও বেশি খারাপ। তো এখন এইরকম খারাপ, মানে আমেরিকা যে সকল এরকম খারাপ মানুষ তৈরি করেছে 1970 থেকে আজ অবধি, এবং তাদের বংশবদ যারা আছেন, এখন যে অবস্থা চলছে
এই খারাপ লোকদেরকে প্রমাণ করতে হবে আমরা সবচেয়ে বেশি খারাপকে, নিকৃষ্ট খারাপকে, কে আমরা হালাকু খান হতে পারবো, কে আমরা হিটলার হতে পারবো আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য, কে আমরা আমাদের মাতৃভূমিকে বিলিয়ে দিতে পারবো, বিক্রি করে দিতে পারবো, কে আমরা এই বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে আমরা আমেরিকাকে দিতে পারবো। এই যে অমানুষের যে যাকে বলা হয় লেফট রাইট, অমানুষের যে লম্ফঝম্প, অমানুষের যে নৃত্য, উল্লাস নৃত্য, এই প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে আগামীতে তুরুপের তাস, মার্কিন তুরুপের তাস তাদের হাতেই দেওয়া হবে। এর কারণ হলো এখানে যে খেলাধুলা হচ্ছে, এখানে হামিদ কারজাই, আশরাফ থানি বানানোর প্রকল্প চলছে। আফগানিস্তানের জাস্ট একটা ডুপ্লিকেট কপি বানানোর চেষ্টা এখানে চলছে এবং এই চেষ্টার ফলশ্রুতিতে তারা বিবেক বর্জিত, ব্যক্তিত্ব বর্জিত, শিক্ষা দীক্ষা বর্জিত যে মানুষগুলোকে তারা গত 30 বছর যাবৎ, 40 বছর যাবৎ, 50 বছর যাবৎ কন্টিনিউয়াসলি তারা তৈরি করেছে। এরা এই বটমলেস বাংলাদেশ বানানোর জন্য নিজেরা আগে বটমলেস হয়েছে। তাদের পরনের কোনো কাপড় নেই, মাথায় টুপি আছে, গায়ে সুন্দর শার্ট আছে, গলায় টাই আছে, কোটও আছে, কিন্তু নিচে প্যান্টও নাই, জাইঙ্গাও নাই, এমনকি মোজাও নাই, একদম পুরো বটমলেস। এইরকম বটমলেস যে বেঈমানগুলো রয়েছে, মির্জাফরগুলো রয়েছে, তারা প্রতিযোগিতা করছে আমেরিকাকে খুশি করার জন্য এবং বলছে আমাকে বানাও আশরাফ থানি, আমাকে বানাও হামিদ কারজাই, আমি এটা করে দেব। তুমি ওটা চাইতেছো, তুমি যা চাচ্ছ তার সে 3 গুণ দিয়ে দেবো। তারপর আবার আমেরিকা বলতেছে ওই মদন যে বললো এইটা, তো তুমি কি বলবা? কদম বলছে যে আরে তো ও 3টা দিতে চেয়েছে, আমি 30টা দেবো তোমাদেরকে, আসো আমি লিখে দেই সাথে সাথে। এইভাবে মদন আলী, কদম আলী এদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতা করার জন্য যেটা হয় সেটা হলো নাটক তৈরির রিহার্সাল হচ্ছে। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানানোর জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত এবং আপনারা অবাক হয়ে যাবেন, 6 সেন্স থেকে বলছি, কোনো তথ্য নাই, উপাত্ত নেই, একেবারে হৃদয় থেকে বলছি। অনেক পরিচিত আলেম ওলামা যাদের কান্নায় আওয়ামী লীগ আমলে আমরা তাদের প্রতি হৃদয়বান হয়ে পড়েছিলাম, এই বাংলার অনেক নিরপরাধ ইসলামপন্থী লোক, অনেক মাদ্রাসার ছেলে এবং মেয়ে, এবং এ সকল মাদ্রাসাতে পুণ্য লাভের আশায় যারা দান করেন, খয়রাত করেন, তারা সহ সকলেই বিপদে পড়তে যাচ্ছেন। যখন নতুন করে জঙ্গি নাটক সাজানো হবে, যখন নতুন করে ইসলামিক টেরোরিস্টদের তালিকা তৈরি করে একটি সেই 9/11 ওসামা বিন লাদেনের সেই ট্র্যাজেডি ঘটানোর চেষ্টা চালানো হবে, যখন মোল্লা ওমরকে বধ করার জন্য মার্কিন সৈন্য আফগানিস্তানে এসেছিল, তার চেয়েও মারাত্মক কিছু হবে। এর কারণ হলো ভৌগোলিক দিক থেকে আফগানিস্তানের যে গুরুত্ব 80-র দশকে ছিল রাশিয়ার কারণে, এর বাইরে অন্য কোনো কারণ নেই। আর এই মুহূর্তে যে কারণ সেটা হলো চীনের কারণে। কিন্তু বাংলাদেশের যে গুরুত্ব 80-র দশকে আফগানিস্তানে যে গুরুত্ব ছিল, তারপর ইরাকের যে গুরুত্ব ছিল, লিবিয়ার যে গুরুত্ব ছিল, তার চাইতে এই মুহূর্তে 2025 সনে বাংলাদেশের গুরুত্ব পশ্চিমাদের কাছে অনেক অনেক বেশি। এর কারণ হলো যে পৃথিবীর যে অর্থ ভাণ্ডার এখন মধ্যপ্রাচ্য থেকে এশিয়াতে চলে এসেছে। পৃথিবীর যে জিডিপি, এটার সিংহভাগ এখন এশিয়া থেকে নিয়ন্ত্রিত হয়। আপনি চিন্তা করুন, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইন্দোনেশিয়া, তারপর ভারত, এই কয়টি দেশের জনগণ
এবং অর্থনীতি। এর সঙ্গে সঙ্গে ভিয়েতনাম, কম্বোডিয়া, তারাও এমার্জিং টাইগার, ভীষণ রকম ভালো করছে। তো যে জিনিসটি 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে মধ্যপ্রাচ্য ছিল, সেই মধ্যপ্রাচ্যে এখন আর সেই স্বর্ণখনি নেই। স্বর্ণখনি চলে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে যাকে বলা হয় বিশৃঙ্খলাপূর্ণ এবং পশ্চিমাদের নাক গলানোর জন্য বা একটা নাটক তৈরির জন্য উর্বর ভূমি হলো এই সুবে বাংলা, এই বাংলাদেশ। ফলে সেই নাটকের চিত্রনাট্য ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, অর্থাৎ জঙ্গিবাদ, জঙ্গিবাদের অপবাদ, জঙ্গিবাদের নাটক। তারপর সেই নাটক মঞ্চস্থ করার জন্য যে বিশাল আয়োজন হবে এবং সেই নাটক মঞ্চস্থ হলে যে সর্বনাশ হবে এবং সেই নাটকের সফল বাস্তবায়নের পর বটমলেস বাংলাদেশকে বটমলেস করার জন্য তারা যে হাজার হাজার তাদের দোসর নারী এবং পুরুষ সুন্দরী ললনাদেরকে তারা যে বটমলেস করে রেখেছে দীর্ঘদিন ধরে, সেই তাদের উলঙ্গ নৃত্য আপনারা দেখতে পাবেন এই বাংলায়। এখন কেবলই মাত্র যদি জনগণ জেগে ওঠে, বিপ্লব জেগে ওঠে, জনগণ এই সমস্যাগুলো বুঝতে পারে এবং বুঝতে পেরে নিজেদের মধ্যে যে বিরোধগুলো রয়েছে, ছোটোখাটো বিরোধ, এগুলো নিষ্পত্তি করে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে পারে, কেবল সেক্ষেত্রেই পশ্চিমাদের যে চক্রান্ত, ভারতের চক্রান্ত, বিদেশি রাষ্ট্রের চক্রান্ত আমরা মোকাবেলা করতে পারব। অন্যথায় রীতিমতো ডিজাস্টার, মহাদুর্যোগ। আল্লাহ আমাদের সেই মহাদুর্যোগ থেকে রক্ষা করুন, হেফাজত করুন, দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে নিউজটি দেখলেন, ডক্টর ইউনূস সরকার যে চীন সফরে গেছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখতে পেয়েছেন। এই ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে আপনাদের কাছে কী মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।